এত ক্রেডিট নিয়ে কথা হচ্ছে, আমি আসবো, একেবারে পরিষ্কার ক্রেডিট নিয়ে এত কথা হচ্ছে, কৃতিত্ব কার সেই নিয়ে যথারীতি রাজনৈতিক তরজা। ছবি কি বলছে, তথ্য কি বলছে দেখুন। শহরের লাইফলাইন মেট্রোতে যুক্ত হলো নতুন পালক। নীল, সবুজ, কমলা, হলুদ লাইনে জুড়ে গেল শহরের নানান প্রান্ত। এরই সঙ্গে জুড়ে থাকলো কৃতিত্ব নিয়ে টানাপোড়েনও। पहले ईस्टर्न रेलवे या सदर्न ईस्टर्न रेलवे से रेल पकड़ने के लिए लंबा चक्कर लगाना पड़ता था। ये सबवे बनने के बाद इंटरचेंज में लगने वाला समय कम हो जाएगा। आज से कोलकाता एयरपोर्ट भी मेट्रो से जुड़ गया है, यानी अब शहर के दूर दूर के हिस्सों से एयरपोर्ट पहुंचना आसान हो जाएगा। প্রধানমন্ত্রীর মেট্রোর নতুন রুট উদ্বোধনের আগে স্মৃতি রোমন্থন করে এই পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিখলেন, আজ একটু স্মৃতি তাড়িত হতে দিন। ভারতের রেলমন্ত্রী হিসেবে কলকাতায় অনেকগুলি মেট্রো রেল করিডোরের পরিকল্পনা করা এবং অনুমোদন দেওয়ার সৌভাগ্য আমার হয়েছিল। এটা বলতে আমার কোনো দ্বিধা নেই যে এই শহরের বিভিন্ন প্রান্তকে একটি মহানাগরিক মেট্রো গ্রিডে সংযুক্ত করার জন্য যাবতীয় কাজ, তার ব্লুপ্রিন্ট তৈরি করা, প্রয়োজনীয় অর্থের ব্যবস্থা করা, সময়ে কাজ শুরু করা, সবকিছু করার সৌভাগ্য আমার হয়েছিল। টালিগঞ্জ গড়িয়া, দমদম গড়িয়া, দক্ষিণেশ্বর দমদম, সল্টলেক হাওড়া এইসব সংযোগেরই সূচনা আমার হাত দিয়ে। ইস্ট ওয়েস্ট মেট্রো রেলপথের রুটও বাস্তবসম্মতভাবে পরিবর্তন করে তার রূপায়ণের পথ আমি প্রশস্ত করি। দীর্ঘ পোস্টের একেবারে শেষ লাইনে মুখ্যমন্ত্রী লিখেছেন, আজ আমাকে কিছুটা নস্টালজিক হতে দিন। পাল্টা মেট্রোর কাজ অসম্পূর্ণ থেকে যাওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন শুভেন্দু অধিকারী। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে সম্পূর্ণ কৃতিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেট্রো প্রকল্পের জন্য। ওই জন্য 19 সাল থেকে বরাদ্দ করতে হয়েছে। উনি 9 থেকে 12 কি করছিলেন। এখনো যে চিংড়ি ঘাটায় জট হয়ে আছে এটা ওনার জন্য। 366 মিটার 100% কমপ্লিট হচ্ছে না ডিউ টু ওনার সরকারের জন্য। উনি বাধা দেওয়ার কাজটা করেছেন। মেট্রো রেলের যে সম্প্রসারণের স্বপ্ন মমতা বন্দ্যোপাধ্যায় দেখেছিলেন, যেগুলো নিজে হাতে করেছেন, ভেবেছেন, টাকা বরাদ্দ করেছেন, আপনারা এত দেরি করেছেন। ভোটের আগে নিজের উদ্বোধনী ফলকে নাম লেখাতে এসেছেন। তো যে মহিলা, যে নারী, বাংলার যে অভিভাবক বাংলার জন্য এই কাজটা করে গেছেন, এত বড় কর্মযোগ্যটা রেলের, তার নামটা তো কৃতজ্ঞতা স্বরূপ উচ্চারণ করা উচিত ছিল। কলকাতা মেট্রো সম্প্রসারণের কৃতিত্বের লড়াইয়ে ঝাঁপিয়েছে কংগ্রেসও। ভারতবর্ষের প্রধানমন্ত্রীর একটা গুণ নিশ্চয় আছে, যা কিছু আছে দেশে সেগুলোকে নতুন করে প্যাকেজিং করে মার্কেটে ছাড়ো। এই মেট্রো রেল, এই মেট্রো ট্রেন সারা ভারতবর্ষে সব থেকে প্রথম কলকাতাতে স্থাপিত হয়েছিল কংগ্রেসের আমলে এবিএ গরিকান্ত চৌধুরীর নেতৃত্বে। কংগ্রেসের আমলে ইস্ট ওয়েস্ট মেট্রো, কংগ্রেসের আমলে নোয়াপাড়া বিমানবন্দর, সমস্ত কিছু কংগ্রেসের আমলের পরিকল্পনাকে চূড়ান্ত করে তাতে প্যাকেজিং করা হচ্ছে যে নরেন্দ্র মোদী করছে। বিষয়টা তা নয়। সোশ্যাল মিডিয়ায় সিপিএম এর পেজ থেকে ছবি পোস্ট করে লেখা হয়েছে, 4,874 কোটি টাকার ইস্ট ওয়েস্ট কলকাতা মেট্রো করিডর বামফ্রন্ট সরকারের দূরদৃষ্টি এবং কৃতিত্ব। 2009 সালের 22 ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য, প্রণব মুখোপাধ্যায়, সাংসদ মোহাম্মদ সেলিম, মন্ত্রী সুভাষ চক্রবর্তী, সাংসদ সুধাংশু শীল এবং অমিতাভ নন্দীদের সঙ্গে নিয়ে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আসলে মেট্রোর প্রাথমিক প্রস্তাব যাদের আমলে, যাদের সময়, তখন দিল্লিতে কংগ্রেস, পশ্চিমবাংলায় বামফ্রন্ট, তারা কেউ দাবি করছে না। দাবি করে লাভ কি? তৃণমূল, বিজেপি, একটা লড়াই ভাব সব ব্যাপারেই। বাম আমলের পুরনো পরিকল্পনা সবাই জানেন, পুরনো ছবি সেই কথাই বলবে। কৃতিত্ব দাবি করার লড়াই করা উচিত না। মেট্রো বাংলার মানুষের, তার মেইনটেনেন্স যেন ঠিকমতো হয়, এটা ওরা দেখুন। নতুন লাইনের কৃতিত্ব নিয়ে দড়ি টানাটানির মধ্যেই বউবাজারে দুর্গা পিতুরি লেনে আধার। শহরে যখন সাজো সাজো রব, তখন সেখানে মঞ্চ বেঁধে ধর্নায় বসেছেন 24টি বাড়ির বাসিন্দারা। 2019 সালে মেট্রোর টানেল বোরিং মেশিন নিচ দিয়ে যাওয়ার সময় নেমে এসেছিল বিপর্যয়। আজও অনেকেই নিজেদের বাড়িতে ফিরতে পারেননি। প্রধানমন্ত্রী যেদিন মেট্রোর নতুন রুট উদ্বোধন করতে শহরে এলেন, সেদিন কালো ব্যাজ পরে থালা বাজিয়ে প্রতিবাদ জানালেন তারা। সন্দীপ সরকার, রাজীব চৌধুরী, সৌমিত্র রায়, এবিপি আনন্দ।
দেখুন, আমরা পরিষ্কার বলছি যে বউবাজারের এই বাসিন্দাদের একেবারে তাদের সমস্যার আশু সমাধান হোক, পরিষ্কার। একদিকে কৃতিত্ব নিয়ে কারাকারি যখন হচ্ছে, আবার অন্যদিকে ক্রেডিট নিতে এই যে প্রচণ্ড একটা রাজনৈতিক তরজা, ডিসক্রেডিট। আমি বলছি 2010 সালে মহালয়ায় যে মেট্রো স্টেশনটার উদ্বোধন হয়েছিল কবি সুভাষ, সেটা 15 বছরের মধ্যে বন্ধ রাখতে হয়েছে, আরেকটা মহালয়ার আগেই কার্যত বন্ধ করে দিতে হচ্ছে। তাহলে তার ডিসক্রেডিটটা কার? আমি বলছি আমি জানি না, কিন্তু খুব ইন্টারেস্টিং জানেন, আমরা যখন আর্কাইভে বসে দেখছিলাম যে এ নিয়ে কে কি বলেছেন, নানা একেবারে কাহানি মে টুইস্টের মতো একটার পর একটা বক্তব্য পাচ্ছিলাম। যেমন বাবুল সুপ্রিয়, যিনি এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তিনি তৎকালীন সেই সময় অর্থাৎ 2015-র 7ই নভেম্বর তিনি ছিলেন কেন্দ্রীয় নগর উন্নয়ন প্রতিমন্ত্রী। বাবুল তার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাবুল সুপ্রিয় সেই ঝালমুড়ি রাজনীতি নিয়ে রাজ্য জুড়ে চর্চা, মিডিয়াতে চর্চা। তারপর এই প্রকল্প নিয়ে বাবুল কি বলেছেন, যে রাজ্য সরকারের সহযোগিতা ছিল না বলেই কাজটা এতদিন আটকে ছিল। বাবুল বলেছিলেন 2015 সালের 7ই নভেম্বর। কি বলেছিলেন দেখাবো। জমি নিয়ে যখন রাজ্য সরকারের সহযোগিতা ছিল না বলেই কাজটা এত বছর আটকে ছিল, কিন্তু পরবর্তীকালে আমার ইনফেমাস ঝালমুড়ি কাণ্ডে দিদির সঙ্গে যখন আমার এটা নিয়ে স্পেসিফিক আলোচনা হয়েছিল, তারপরে ববিদার সঙ্গে, ববি হাকিমের সঙ্গে বহুবার আলোচনার মাধ্যমে আমি ডেফিনেটলি বলবো যে ওনারা যেটা আমরা এতদিন ধরে যে জায়গাগুলো আটকে ছিল, স্টেট গভর্নমেন্ট সেই জায়গাগুলো ক্লিয়ার করিয়েছে এবং সেগুলো সেই জমিগুলো কেএমআরএস হাতে তুলে দিতে পেরেছে বলে কাজটা শুরু করা গেছে। দিল্লিতে দাঁড়িয়ে এক সাংসদ বলছেন যে পশ্চিমবঙ্গকে নিদারুণভাবে বঞ্চনা করা হয়েছে। কলকাতা মেট্রো প্রজেক্ট, যার কাজ অনেকটা এগিয়ে গেছে এবং এই কাজটা চলার ফলে কলকাতায় নানাভাবে সমস্যা হচ্ছে, সেই প্রজেক্টটা সম্পূর্ণ করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি। এবার এই তৃণমূল সাংসদ কে, সেটা নিয়ে কথা হতে পারে। খুব স্পষ্ট করে বললে সেই সাংসদের নাম শুভেন্দু অধিকারী। তখন তৃণমূলে ছিলেন। 2014 সালে রেল মন্ত্রকের এই বক্তব্যের একেবারে কাউন্টার করেছিলেন শুভেন্দু, খুব জোরালো ভাষায়। কি বলেছিলেন শুভেন্দু দেখাবো। পশ্চিমবঙ্গকে নিদারুণভাবে বঞ্চনা করা হয়। কলকাতা মেট্রো প্রজেক্ট, যার কাজ অনেকটা এগিয়ে গেছে এবং এই কাজটা অনগোয়িং থাকার ফলে কলকাতাতে নানাভাবে সমস্যা হচ্ছে, রাস্তাঘাট খোঁড়া অবস্থায় আছে ইত্যাদি। এই প্রজেক্টটা একটা ড্রিম প্রজেক্ট। সেই প্রজেক্টটা কমপ্লিট করার জন্য যে অর্থ দরকার ছিল সেই অর্থ বরাদ্দ করা হয়নি। আমার পরবর্তী বক্তা রাহুলের কাছে যাব। দেখো, আর যদি আমি দেখাতাম রাহুল আমারই গুলিয়ে যেত যে মেট্রো নিয়ে কে কি বলেছেন, কখন কি বলেছেন। কিন্তু আমার বক্তব্য এবং একদম নাগরিক হিসেবে চাহিদা, সেই চাহিদায় বহু মানুষ একমত হবেন যে এই রকম ঐতিহাসিক প্রকল্পের উদ্বোধনে সবাই থাকুন, সবাই কৃতিত্ব নিন। আমি বলছি এই কৃতিত্ব থেকে ভোট ভাগাভাগি হবে না, কিন্তু সবাই একসঙ্গে একটা চমৎকার ঐতিহাসিক প্রকল্পের হাত ধরে একদিনের জন্য, বাকি 364 দিন পড়ে আছে, একদিনের জন্য শাসক বিরোধী সবাই মানুষকে অভিনন্দন জানান। আর মানুষও দেখুন যে উন্নয়নের স্বার্থে পশ্চিমবঙ্গে অন্য রাজ্যের মতো সবাই একসঙ্গে এক মঞ্চে থাকতে পারেন। রাহুলের সময় শুরু এখন। আমি তোমার সাথে এই কথাটা একদম একমত যে রাজ্যের স্বার্থে, রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেকের একসঙ্গে থাকা উচিত। আজকে একটা বড় যুগান্তকারী ঘটনা তো নিশ্চয়ই ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় আসেননি, হয়তো ফিজিক্যালি ছিলেন না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন আজকে সার্থক হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় 9 থেকে 11 জায়গায় এই স্বপ্ন দেখেছেন, জমি বরাদ্দ করা থেকে আরম্ভ করে, পুনর্বাসন দেওয়া থেকে আরম্ভ করে, যে কটা জায়গায় তিনি যা যা করেছেন সেই জটগুলো খোলার থেকে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছেন, সেটাই সার্থক হয়েছে। বাংলার কাছে তো সেটাই সবচেয়ে বড় প্রাপ্য, সেটাই সবচেয়ে বড় পাওনা বাংলার। সেটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসলেন কিনা সেটা নিয়ে বড় কথা আমার মনে হয় আসা যায় না কিছু। দ্বিতীয়ত দেখো, আর মমতা বন্দ্যোপাধ্যায় আগে তিক্ত অভিজ্ঞতা অনেকগুলো আছে। তো ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঘটনাটা আমরা ভুলে যাইনি, সেখানেও তো প্রধান সরকারি অনুষ্ঠান ছিল, সেখানে কি হয়েছিল এই নিয়ে বিশদ নিয়ে আলোচনা করে লাভ নেই। তো বাকি মমতা, না আমি কার দায়িত্ব আমি সেদিকে যাচ্ছি না, কিন্তু আমার বক্তব্য সেই ছবি। এবং সত্যি কথা যদি বলতে, যে যিনি মেট্রো ভ্রমণ করবেন তিনি প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন না মুখ্যমন্ত্রী উদ্বোধন করেছিলেন, তাতে তাদের যায় আসে না। এবং 2 দিন পরে কে উদ্বোধন করেছিলেন সেটাও ভুলে যাবেন। আসল কাজ হচ্ছে যে একটা পরিষেবা, একটা ঐতিহাসিক গণপরিবহন শুরু হলো। তোমার সাথে একদম আমি একমত, 100%। বাংলার মানুষ উপকৃত হলো, এতে কোনো সন্দেহ নেই।
এবং আমি তার সাথে আবার প্রধানমন্ত্রী এসেছেন, খুব ভালো কথা। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে আবার ধন্যবাদ দেবো যেহেতু উনি তার স্বপ্নকে সার্থক হলো আজকে। এটা নিয়ে আমি কথা বলছি না, কতগুলো প্রশ্ন আছে আমার এখানে। আজকে অনেকগুলো কথা আমরা এখানে আলোচনা করছিলাম, বহু কথা বিশদে আলোচনা করছিলাম, বিভিন্ন কথা। যে প্রধানমন্ত্রী এলেন রাজনৈতিক কোকিল না, আমার সমীরদা কোকিল বল, আমার হলো রাজনৈতিক তোতা পাখি। উনি যেভাবে বাংলা বলছিলেন ভালো কথা, বাংলা বলার আপ্রাণ চেষ্টা করছিলেন। রাজনৈতিক তোতা হয়ে যিনি এসেছিলেন তাকে তো কেউ প্রশ্ন করলো না। আজকে এই যে বারবার আমরা বলছি 130 সংশোধনীর কথা, আজকে ভারতীয় জনতা পার্টির 240 জন সাংসদের মধ্যে প্রায় 94 জন সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে। বিজেপির তার মধ্যে প্রায় 28 জন মন্ত্রীর বিরুদ্ধে ফৌজদারি মামলা আছে, তার মধ্যে 19 জন বিজেপির মন্ত্রী, তাদের বিরুদ্ধে গুরুতর অপরাধ, বিভিন্ন রকম। এতে তো তরুণদের কৃতিত্ব বেড়ে গেল যে ওরা তা সত্ত্বেও সাহস করেছে। না, তো আজকে দাঁড়িয়ে তারা সংশোধনের কথা বলছে, এদের বিরুদ্ধে ব্যবস্থা না হয়েছে কি? আগে কোনোদিন হয়েছিল কি? হবে কি? এবার বলছো তুমি 30 দিনের বেশি জেলে গেলে হবে, ওরা তো আনলো জিনিসটা। তার মানে বিজেপির অর্ধেক লোক জেলে যাবে, তুমি মেনে নিচ্ছ, আমি মেনে নিচ্ছি, বিজেপির অর্ধেক। তোমার তো খুশি হওয়ার কথা, ভালো, খুব ভালো না? তরুণের উদ্বিগ্ন হওয়ার কথা, আর ওরাই সংশোধনীতে আনলো। যাই হোক, আজকে তুমি আরেকটা খুব মারাত্মক কথা সুমনের সঙ্গে বললে যে যেখানে দাঁড়িয়ে সিবিআই মানে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে কিনা, ব্যবস্থা করতে পারবে কিনা, তার আগে একটা খুব আমারও মনে প্রশ্ন জাগলো যে সিবিআইয়ের কথা বলছে প্রধানমন্ত্রী মনোনীত, ওইখানে দপ্তর থেকে মনোনীত হয়, সে কি করে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেবে? আজকে দাঁড়িয়ে অমিত শাহের প্রাক্তন যিনি সচিব ছিলেন জ্ঞানেশ কুমার, আজকে যেভাবে যে প্রক্রিয়ায় দাঁড়িয়ে জুডিশিয়ারি বাদ দিয়ে নির্বাচন কমিশনকে নিয়ে আসা হয়েছে, আমি তারাই বা কোন সাহসে, আমি বলছি যে রাজীবা সিনহা রাজ্যের মুখ্য সচিব থাকার পর যখন গেলেন ওটা পার্সিয়াল ছিল না। তুমি এইটা বলে দাও, আমি তারপরে বাকি 1.5 মিনিট ধরে বলে যাও। আজকে প্রশ্ন উঠছে এসআইআর এর জন্য। আজকে এই এসআইআর নামে যে প্রহসনটা চলছে, আমি মাঝখানে বলে এতক্ষণ তো বললে তুমি বিষ্ণুমাক জুড়ে, তো সেখানে দাঁড়িয়ে আজকে জ্ঞানেশ কুমার সেই সাহস দেখাতে পারবে কিনা, সে প্রশ্ন তো উঠছে। তুমি যেটা বললে আমি সে প্রশ্ন ধরে বলছি। আর অনুপ্রবেশ নিয়ে যখন এত কথা বলছি, আমরা এত কথা আলোচনা করছি, প্রধানমন্ত্রী অনুপ্রবেশ নিয়ে এতগুলো কথা বললেন। প্রথম কথা যেটা বারবার বলার চেষ্টা করছি আমরা, যে বাংলার পুলিশ প্রথম কথা বর্ডার তো আর নিজের লাঠি সোটা নিয়ে পাহারা দিচ্ছে না। আমি বললে তোমাদের এত সমস্যা, আজকে শুধু ভারতবর্ষে নয় সুমন, বাংলায় শুধু নয়, আজকে ত্রিপুরা বলো বিজেপি শাসিত রাজ্য, যেখানে উনি প্রধানমন্ত্রী একবার বললেন না, বাকি জায়গায় যেখানে অনুপ্রবেশ ঘটছে দিনের পর দিন, বা হরদীপ সিং পুরী যে একটা সময় দাঁড়িয়ে আবাসন মন্ত্রী ছিলেন, তিনি যখন এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দিল্লিতে জায়গা দেওয়ার কথা ঘোষণা করেন, যখন নিত্যানন্দ রায় স্বরাষ্ট্রমন্ত্রী বলে এই ভারতবর্ষে কোনো অনুপ্রবেশ নেই, তখন তো এই সব কথা ওঠে না। আজকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, আমি ওর সঙ্গে একটা জায়গায় একমত হব যে সত্যি ত্রিপুরা এবং আসাম দুটো বিজেপি শাসিত রাজ্য, সেখান থেকে অনুপ্রবেশ হচ্ছে, এটা একদম মানে ফ্যাক্ট বলছে, কোনো এ নিয়ে দ্বিধা হবে না। হ্যাঁ, কিন্তু পাশাপাশি একটা জায়গা বলতে হবে, ও বলছে যে কেন্দ্রের এজেন্সি প্রধানমন্ত্রীকে কি গ্রেফতার করতে পারে। আমি বলছি আমাদের রাজ্য বাদ দিন, কোনো রাজ্যের পুলিশ সেই রাজ্যের মুখ্যমন্ত্রীকে দুর্নীতির দায় গ্রেফতার করছে, এটা কি খুব বাস্তবসম্মত ছবি? অদ্ভুত কথা এটা বললো রাহুল এতক্ষণ ধরে, যে আসাম ত্রিপুরা সত্যি তো হচ্ছে, কেউ নিষেধ করে নাই তো। ফার্স্ট থিং, অনুপ্রবেশের ডেটা থাকা সম্ভব না, কারণ ইলিগাল ইমিগ্রেন্টসের ডেটা রাখা সম্ভব না, সম্ভব হলে পুশব্যাক হয়ে যায়। সেকেন্ড অ্যাসপেক্ট যেটা হচ্ছে, আসাম ত্রিপুরায় আসছে, ধরা পড়ছে, পশ্চিমবঙ্গে আসছে, তার আধার কার্ড, ভোটার কার্ড, যাবতীয় কার্ড তারা এখানে পেয়ে যাচ্ছে, কারণ তৃণমূলের ভোটার হচ্ছে তারা। আমি শুধু এক সেকেন্ড, আমি তরুণকে শুধু মনে করিয়ে দেবো যে গতকালই আসাম সরকার অনুপ্রবেশকারী রুখতে আধার কার্ডের আবার মানে নিয়োগ করা, পুনরায় ইস্যু করা বন্ধ করে দিয়েছে। আমি বলছি পরিস্থিতিটা এই জায়গায় গেছে। প্রথম কথা হচ্ছে তরুণ জ্যোতির কথাটা আমার মেনে নিতে কোনো অসুবিধা নেই, কিন্তু দায়টা তো নিতে হবে। আসাম থেকে ত্রিপুরা থেকে ঢুকছে, তারপর গভর্নমেন্টগুলো খুব ভালো পুশব্যাক করে দিচ্ছে, সব বুঝলাম, তা ঢুকছে যে তার তো ব্যর্থ দায়টা নিতে হবে, এই গেল প্রথম কথা। দ্বিতীয় কথা, আমরা তো ঢোকাটাকে দেখুন, কেরালা তো আমাদের গভর্নমেন্ট যাদেরকে ধরেছে এবং পুশব্যাক করেছে তাদেরকে আর ফিরিয়ে আনতে হয়নি, কিন্তু বিজেপির গভর্নমেন্ট হরিয়ানা যাদেরকে ধরেছে কান ধরে আবার ফিরিয়ে আনতে হয়েছে। অতএব আমাদের প্রশ্নটা এখানে সেখানে আপত্তি নয়, কিন্তু কেন্দ্রের সরকার এই দায়টা নেবে না যে আমার ব্যর্থতা এরকম অনুপ্রবেশ হচ্ছে। আর আমি এখানে একটা কথা তখন আমার বলার সুযোগ হয়নি, রাজাগোপাল যে কথাটা বললেন 22শে আগস্ট, আজকের দিনটা খুব আনন্দের দিন আমাদের জন্য, আপনার জন্য, কমিউটারদের জন্য, ঠিক কথা। আমি খালি আপনাকে বলছি 22শে আগস্ট না, 2009 সালের 22শে ফেব্রুয়ারি ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পটা উদ্বোধন হয়েছিল, তার ফলটা আজকে গাছে পাকলো। সুতরাং একটা কথা বলতে দিই, গত পরশু দিনের আগের দিন 19 তারিখ অফিসিয়ালি বাংলাদেশ সরকার
শোভনবাবু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রি আপনার ফরেন অ্যাফেয়ার্সকে চিঠি দিয়ে বলেছে যে নিষিদ্ধ দল বাংলাদেশে যারা, তারা দিল্লিতে ঘাঁটি এড়েছে। ইমরানকে এমপি করেছিলেন, সিমির জঙ্গি বাংলাদেশের মিছিল ছিল, আমাদের দেশের জঙ্গিকে তৃণমূল এমপি করেছে। বলতে দাও না, বলছি তো, আপনি তো কোন লাইনে যাচ্ছ? সিমির জঙ্গিকে কেন সিমির জঙ্গিকে সরকার ভারতবর্ষের পররাষ্ট্র দপ্তরে চিঠি পাঠিয়ে বলছে যে দিল্লিকে হাব করে বাংলাদেশের নিষিদ্ধ পার্টি আওয়ামী লীগ কেবিন করছে, তোমরা ইন্টারন্যাশনাল ফোরাম করছো এবং সে চক্রান্ত দিল্লি থেকে হচ্ছে। তাহলে এই লোকগুলো কি দিল্লিতে বসে আছে? আমার প্রশ্ন এইটা। এবার একেবারে সন্ত্রাসবাদী এবং অন্য প্রসঙ্গে যাওয়ার আগে আমি সদরূপ ওখানে আসবো, আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। সত্যি কথাটা বলা হচ্ছে, পলিটিক্যাল ইমপ্লিকেশন দেখি বাংলাদেশের আজকের গভর্নমেন্টে শেখ হাসিনাকে ভারতে অ্যাসাইলাম দেওয়াতে আপত্তি আছে। উনি কি বলছেন? শেখ হাসিনাকে দাঁড়িয়ে দেওয়া উচিত। সেই অফিসাররা চিহ্নিত হচ্ছে, ইলেকশন কমিশন বলছে, তারপরও আপনারা তার বিরুদ্ধে এফআইআর করবেন না। জবাব দিন, কেন করবেন না? এত কিছু করে সাসপেন্ড করলেন, এখন এফআইআর করছেন না, কেন করছেন এফআইআর? আজ অব্দি কেন এফআইআর করেননি? চিৎকার করে থামিয়ে দিতে চাইছেন? তাহলে প্রধানমন্ত্রী সব জেনেও আমার আপত্তি আছে, কিন্তু আমি পাশাপাশি আমি একই কথা বলবো যে যদি একেবারে তদন্ত করে নির্বাচন কমিশনের তদন্তের রিপোর্টে 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, সেখানে এফআইআরটাকে না করে সাসপেনশন অবধি শাস্তিটা আটকে থাকলো কেন, এই প্রশ্ন তো উঠবেই। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে যাব। আবার আজকের এই গোটা দিনের যে কৃতিত্ব নিয়ে টানাটানি তো শুধু নয়, একদিকে প্রকল্পের উদ্বোধন, অন্যদিকে প্রধানমন্ত্রীর ভাষণ, তৃণমূলের জবাব, তার গোটা দিনের রাজনৈতিক মাহাত্ম্য নাকি তাৎপর্য বলবো। সুমনদা, উন্নয়নের কৃতিত্ব নিয়ে আপনি প্রশ্ন তুলেছিলেন যে কেরালার মুখ্যমন্ত্রী আর ওখানে প্রধানমন্ত্রী গিয়ে যদি এক মঞ্চ শেয়ার করতে পারেন, কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী যদি একই উন্নয়নের প্রশ্নে এক হতে পারেন, তাহলে পশ্চিমবাংলায় কেন হতে পারেন না? তার কারণটা খুব পরিষ্কার। পশ্চিমবাংলাতে এই মুহূর্তে পরিচয় সত্তার রাজনীতি এত প্রবল, আইডেন্টিটি পলিটিক্স এত প্রবল যে আমাকে বিরোধী অবস্থান বা ইমেজ ধরে রাখতে হয়। এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত কয়েক মাস ধরে এসআইআরের বিরোধিতা করছেন এবং মোদি বিরোধিতার প্রশ্নে তিনি আপোষহীন একটা অবস্থান নিচ্ছেন, বাংলা বাঙালির প্রশ্নে বিজেপিকে দিচ্ছেন এবং প্রধানমন্ত্রী সমেত স্বরাষ্ট্রমন্ত্রীকে সরাসরি দায়ী করছেন। ফলে তার যে বিজেপি বিরোধী ইমেজ, সেটা আঘাত পেতে পারে, এই ভাবনা থেকেই কিন্তু একই উন্নয়ন মঞ্চে আজকে মুখ্যমন্ত্রী হাজির হননি। এটা আমার রাজনীতি বিশ্লেষণ। তাতে তার রাজনৈতিক যে স্বার্থ, সেটাই অনেক বেশি গুরুত্ব পেয়েছে নির্বাচনের কনটেক্সটে। একইভাবে এটা যদি আজকে মুখ্যমন্ত্রী যদি যেতেন, বিজেপির পক্ষেও খুব অস্বস্তিকর হতো, কারণ শুভেন্দু অধিকারী আর মমতা বন্দ্যোপাধ্যায় এক মঞ্চে আছেন, এই ছবিটা কিন্তু বিজেপির কর্মী সমর্থকরা কতটুকু মানতেন এটাও আমার সন্দেহ আছে। ফলে সচেতনভাবেও কিন্তু আমি বলবো, কিন্তু এটাই তো রাজনৈতিক সংস্কৃতির প্রশ্ন, যেটা অন্য রাজ্যে হয়, এই রাজ্যে হবে না কেন? কারণটা কি? আমাদের রাজনীতিতে, আমাদের রাজ্যে বিরোধিতা করার মধ্য দিয়ে জয় পাওয়া যায়। আপনার মনে থাকতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিরোধী নেত্রী ছিলেন, তখন রাইটার্স একজন এমএলএ যেতে পারতেন না, বিরোধী নেতা পার্থ চট্টোপাধ্যায় পর্যন্ত কথা বলতে পারতেন না বুদ্ধবাবুর সাথে। তার কারণটা কি? আমার তো এটাও মনে আছে যে মুকুল রায় একটা অনুষ্ঠানে গিয়ে, সরকারি অনুষ্ঠানে গিয়ে রাজ্যের মন্ত্রীকে দেখে স্টেজের ওপর থেকে ব্যাক করেছিলেন। এটা কিন্তু আমরা বলছি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসেবে আমরা অবজার্ভ করেছি যে যদি আপনি যদি যে শিবিরে আছেন, যদি অন্য শিবিরের সাথে মাখামাখি করেন, তাহলে আপনার কর্মী সমর্থকদের মধ্যে ভুল বার্তা যায়। দিলীপ ঘোষের ক্ষেত্রে যেটা হয়েছে, কুণাল ঘোষের সাথে একসাথে কয়েকটা জায়গাতে টেস্ট শেয়ার করার জন্য তাকে কিন্তু আজকে অনেক দিতে হচ্ছে, পায়চিত্ত করতে হচ্ছে। আমি আপনাকে বলছি, পশ্চিমবাংলাতে একটা টোটাল বিরোধিতার জায়গা থেকে কর্মী সমর্থকরা নেতাকে দেখে অভ্যস্ত থাকে, কম্প্রোমাইজ করছে না আমার নেতা, এটা খুব বড় ইম্পর্টেন্ট বিষয়। সেই জায়গা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় সচেতনভাবে আজকে মোদির সাথে দায়া শেয়ার করেননি, মোদি বিরোধী ইমেজটা ধরে রাখবার জন্য। এবার দ্বিতীয় যেটা,
এই আজকের সভাটার ইম্প্যাক্ট কি আমি দেখছি। আপনাকে পরিষ্কার করে বলছি যে আমি আজকের সবার কনটেক্সটেই বলবো যে ডেভেলপমেন্ট ডেফিনেটলি থাকবে, কিন্তু ডেভেলপমেন্টটা থেকেও কিন্তু আইডেন্টিটির ইস্যুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন নরেন্দ্র মোদী কিন্তু অনুপ্রবেশের ইস্যুটাকে স্ট্রেস দিচ্ছেন বারবার, কিন্তু তিনি যারা উপস্থিত ছিলেন দর্শক তাদেরকে বারবার বলছেন যে অনুপ্রবেশ হোগা কি নেই হোগা। তার মানে দিনে মানে শেষ পর্যন্ত কিন্তু এই লড়াইটা বাংলা বাঙালি বনাম অনুপ্রবেশ। আরও পরিষ্কার করে বলতে পারলে তৃণমূল কংগ্রেসের যে অবস্থান বাঙালি ইস্যুতে, বাঙালির ইস্যুতে, আর বিজেপির যে অনুপ্রবেশের ইস্যু, যেখানে হিন্দুত্বের জায়গা থেকে সে হিন্দুদের অনুপ্রবেশকে দেখতে চাইছে না, হিন্দুদের অনুপ্রবেশ আসলে কোনো ক্ষতি নেই, অথচ মুসলিমদের অনুপ্রবেশ ঘটলে ক্ষতি আছে। এই যে বিভাজনের একটা জায়গা, এটা কিন্তু বিজেপি পরিষ্কার অবস্থান নিচ্ছে। সে বলছে যে হিন্দুদের জন্য আমরা সিএ করেছি, ফলে আমাদের মানে অনুপ্রবেশের প্রশ্নে হিন্দুদের পক্ষে বিজেপি নিচ্ছে, কিন্তু মুসলিমরা যখন অনুপ্রবেশের প্রশ্ন আসছে তখন তীব্র বিরোধিতা করছে। আমাদের প্রশ্ন একটা থাকছে যে সে জাত ধর্ম বর্ণ, সে বাইরের থেকে যেই অনুপ্রবেশ আসবে সে তো আমার দেশের অর্থনীতির উপর প্রভাব ফেলবে, যেটা প্রধানমন্ত্রী বলছিলেন। একই সাথে আপনাকে বলছি, তাকে আপনি অনুপ্রবেশকারী হিসেবেই ডাকুন বা শরণার্থী হিসেবেই ডাকুন, অর্থনীতিতে তার প্রভাব যে নামেই ডাকুন না। আরেকটা জিনিস সুমনদা, যে কেন্দ্রের, আমাদের রাজ্যে কেন্দ্রের বঞ্চনা বনাম উন্নয়নের টাকা লুট, এই যে একটা মানে দ্বৈত অবস্থান, এটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এটা আগামী দিনেও চলবে। এই নির্বাচনেও আমি মনে করি যে কেন্দ্রের বঞ্চনা তৃণমূল কংগ্রেসের থেকে তোলা হবে এবং বিজেপির থেকে কিভাবে তৃণমূল টাকা লুট করছে, এটা একটা কেন্দ্রীয় ইস্যু যে হচ্ছে। গত 3টে অর্থাৎ 29শে মে আলিপুরের সভা, মানে 18ই জুলাই আপনার দুর্গাপুরের সভা, আর আজকের সভা, 3টেতেই কিন্তু প্রধানমন্ত্রী এটাকে স্টেজ দিচ্ছেন। আমি আরেকটা জিনিস বলতে পারি যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই দুটো সভার থেকে এটাতে অনেক বেশি রিয়্যাক্ট করছেন, কারণ মানে তৃণমূল নেত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, রেলমন্ত্রীর বিভিন্ন প্রকল্পগুলো উদ্বোধন করে কিন্তু তিনি উন্নয়নের ভাবমূর্তি তৈরি করেছিলেন। অর্থাৎ বিরোধী নেত্রী সম্পর্কে যে ধরনের নেগেটিভিটি ছিল, সেখান থেকে ওনার পজিটিভ যে ইমেজ তৈরি হয়েছিল, সেটা রেলের একের পর এক প্রকল্প উদ্বোধন করে। মমতা বন্দ্যোপাধ্যায় কি দিনের শেষে একটু ভয় পেলেন? নিজের ছায়া নিজে দেখতে পেলেন যে প্রধানমন্ত্রী কলকাতায় এসে একের পর এক প্রকল্প উদ্বোধন করছেন, রেলের প্রকল্প উদ্বোধন করছেন। ওনার মধ্যে তো এই আশঙ্কা কি তৈরি হলো যে রেলের প্রকল্প উদ্বোধনের মধ্য দিয়ে নরেন্দ্র মোদী জনপ্রিয়তা পেয়ে যাবেন, বিজেপি জনপ্রিয়তা পেয়ে যেতে পারে? অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় কি নিজের ছায়া নিজে দেখতে পাচ্ছেন কিনা, সেই প্রশ্নটা থাকছে। এবং লাস্ট আমি একটা বলবো যে দেখুন, আমি খুব পরিষ্কার করে বলতে চাই যে আমরা কিন্তু মনে করি যে অনুপ্রবেশের ইস্যুটা খুব সিরিয়াস একটা ইস্যু, জাতীয় নিরাপত্তার প্রশ্ন ইস্যু। এটা কেবলমাত্র ধর্মের জায়গা থেকেও দেখাটা আমরা মনে করি ঠিক নয়। আবার একই সাথে এটাও মনে করি যে রাজনীতির তরজা হতেই পারে, নানাভাবেই হতে পারে, কিন্তু উন্নয়নের প্রশ্নে কিন্তু কেন্দ্রের রাজ্যের একটা সহ অবস্থান একান্তই কাম্য বলে আমরা মনে করি। ওনার প্রথম পার্টটা আমি মানে একদম দ্বিমত করছি না, কিন্তু খালি এটা ভেবে দেখার জন্য বলছি, মমতা বন্দ্যোপাধ্যায় তা বলে একেবারে মোদির সঙ্গে আমাকে লোকে এক মঞ্চে দেখে ফেললে আমার ভোট চলে যাবে বলে কখনো ওনাকে দেখা যায় না, এমনও নয়। কদিন আগেই দেখলাম যে মিলেনিয়াম পার্কের, তোমাদের মনে আছে, এটা প্রোগ্রামে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দুজনেই ছিলেন। সুতরাং আমাদের নিজেদের এক্স্যাক্টলি, সুতরাং আমাদের নিজেদের ধারণা এটা ওনার কোনো ওই অর্থে কোনো পলিসি না। যখন ইডিসিবিআর নড়াচড়া বেশি হবে তখন উনি প্রধানমন্ত্রীর পাশে বসবেন, যখন আবার পর্দার পেছনে কথা হয়ে যাবে তখন আবার উনি সামনেই বিরোধিতা করবেন। এটা আমাদের মতামত। অন্য কার কি মনে হবে তার ব্যাপারে। যে কৃতিত্ব চলে যাচ্ছে, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে যেতেন আজকে গিয়ে ওনার সমস্ত যে আজকে যে টুইট করেছেন সামনেই বুঝতে পারছেন। তো কৃতিত্ব চলে যাচ্ছে তো উনি বেশি করে যাবেন, তো যাবেন না কেন? কারণ উনি মনে করেন বাংলার উন্নয়নটা সবচেয়ে আগে দরকার। কে ওপেন করলো, কে সামনে থাকলো, কে থাকলো না, বা এই উন্নয়নের কথা ভেবে যদি কাজটা হতো, আজকে যে কটা প্রকল্প উদ্বোধন হয়েছে আরো একটা হতে পারতো। চিংড়িঘাটার মেট্রো লাইনটা আজকে চালু হতে পারতো যদি 3টে পিলার করা সম্ভব হতো। জমিটা যদি পাওয়া যেত, 3টে পিলার যদি হতো। আমি বলছি আর কতদিন, ম্যাক্সিমাম 6 থেকে 8 মাস। মানে ভাই তুমি বলতে হবে না, বুয়াদার সাথে এখানে আমি একমত। বুয়াদারা ওই 3টে পিলার এখন করতে দেননি, যেটা 3টে পিলার করার পরে আরেকবার মোদি এসে উদ্বোধন করে আবার এটা করতে পারেন। সূর্য নিয়ম আসার ব্যবস্থা করার জন্য আরেকবার
ফেমাস কোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কৃতিত্ব সব আমি করেছি আমি তো ভাবতো এই ব্যাপারটা কি হয় না, পুরনো কথা আছে, সূর্য যখন অস্ত যায় না তখন ছায়া লম্বা হয়, সূর্য যখন অস্ত যায় না তখন ছায়া লম্বা হয়, মুখ্যমন্ত্রীর ছায়া লম্বা হয়। উদ্বোধন হয়েছিল স্যার, আমি আপনি লক্ষ্য করেছেন একটা নতুন স্লোগান মানে আজকে প্রধানমন্ত্রী দিয়েছেন, আমার এটা অ্যানালিসিস একদম, সেটা হলো যে 21-এর যে মানে ওনার ইয়েটা অবস্থানটা 21-এর থেকে কিন্তু উনি চাইছেন যে দলটাকে আরেকটা অন্য ডাইমেনশনে নিয়ে এসে 26-এর নির্বাচন ফেস করতে। দেখেন নেগেটিভিটি অনেক বেশি ছিল, মমতা কি করেছে, মমতা কিছু করেনি, এখানে একটা মানে প্রত্যেকটা সবার আগে 2009 সালের 22শে ফেব্রুয়ারি যেদিন এই প্রকল্প উদ্বোধন হয়েছিল, মমতা ব্যানার্জির নির্দেশে বুদ্ধদেব ভট্টাচার্যকে কালো পতাকা দেখানো হয়েছিল। আজকে উনি দাঁড়িয়ে টুইট করছেন যে আমার এই অনন্ত বিতর্ক চলতে থাকবে। কিন্তু আপনারা কি বলছেন? আপনারা জানেন আমাদের ভেরিফাইড এক্স অ্যাকাউন্ট সঙ্গে সুমন@. প্রচুর মন্তব্য এই নিয়ে, আমি দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। অতীশ চন্দ্র ভাওয়াল তিনি লিখছেন যে সরকারি কর্মীরা 50 ঘন্টা জেলে থাকলে সাসপেন্ড হন, তাহলে মন্ত্রীরা নন কেন? এক যাত্রায় পৃথক ফল নৈতিকতা বিরোধী নয় কি? সুভাষ ঘোষ আজা লিখছেন বাংলায় বলগাহীন দুর্নীতি হয়েছে, কিন্তু কেন্দ্রীয় এজেন্সিগুলো ফাইনাল চার্জশিট দিতে ব্যর্থ কেন? কৃষ্ণচন্দ্র ভল লিখছেন প্রধানমন্ত্রীর আসল পরিবর্তনের ডাক বাস্তবায়িত করতে হলে রাজ্যে বিজেপির সাংগঠনিক শক্তি আরও বাড়াতে হবে। পলাশ মিত্র লিখছেন মানুষ সিদ্ধান্ত নিয়ে ফেললে কিছুই অসম্ভব নয়। শর্মিষ্ঠা দত্ত লিখছেন অনুপ্রবেশের দায় বিএসএফেরও, আর মনে রাখতে হবে তারা কেন্দ্রের অধীনে। সত্যেন্দ্র চক্রবর্তী লিখছেন অনুপ্রবেশকারীরা এ রাজ্যের বৈধ নাগরিকদের অধিকারে ভাগ বসাবে, এটা হতে পারে না। আর ঠিক এই জায়গা থেকে আমি আমার পরের প্রতিবেদন রাখবো। আবার বলছি, কোনো কোর্টের কোনো বাধা ছিল না, তা সত্ত্বেও আমাদের রাজ্যে ভর্তি প্রক্রিয়া আটকে ছিল। আজকে অবশেষে জয়েন্টের রেজাল্ট, রাজ্য জয়েন্টের ফল বের হলো, আর কলেজে ভর্তির পোর্টাল খুলে গেল। যাক, অবশেষে। তার কারণ, আবার বলছি, এর কোনো প্রয়োজন ছিল না। তার কারণ এর সঙ্গে হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের কোনো রায়ের কোনো অসুবিধে ছিল না, এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয় এই রাজ্যেই 90% ভর্তি শুরু করে দিয়ে 10% এই বিতর্কের অবসানের জন্য খোলা রেখেছিল। 3.5 মাস ছাত্রছাত্রীদের অপেক্ষা করতে হতো না এই ফর্মুলাটা মানলে। কিন্তু যাক, বেটার লেট দ্যান নেভার। আজকে তো অন্তত হলো। দে রায় দুরুস্ত আসবে কিনা বুঝতে পারছি না। দেখুন, পরীক্ষার 117 দিনের মাথায় অবশেষে রাজ্য জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ হলো। অবশেষে শুরু হলো রাজ্যের বিভিন্ন সরকারি কলেজগুলোতে ভর্তির প্রক্রিয়া। জয়েন্টের ফল প্রকাশ কিংবা সরকারি কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে কোনো আইনগত জটিলতা না থাকলেও এতদিন আটকে ছিল সবকিছুই, যা নিয়ে বিস্তর আন্দোলন হয়েছে। জল গড়িয়েছে রাজভবন অবধিও। অনিশ্চয়তায় ভুগছিলেন অসংখ্য পড়ুয়া। অনেকে বাধ্য হয়ে ভিন রাজ্যে কিংবা বেসরকারি কলেজে ভর্তি হয়ে যান। এই প্রেক্ষাপটে শুক্রবার জয়েন্ট মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। শুক্রবার মামলার শুনানি হয় দেশের প্রধান বিচারপতি বি.আর. গাভাই ও বিচারপতি কে. বিনোদ চন্দ্রনের বেঞ্চে। রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, কলকাতা হাইকোর্ট বলেছে যে তারা পুরনো সংরক্ষণ নীতি অনুসরণ করবে, নতুন নীতি নয়। এটা অবিশ্বাস্য। স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে নির্দেশ দিয়েছে সিঙ্গল বেঞ্চ। কিভাবে এটা করা যায়? এরপরই কলকাতা হাইকোর্টের নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট। জাস্টিস কৌশিক চন্দ্র যে অর্ডারটা দিয়েছিল, যাতে সব স্টে করে দিতে বলেছিল, জয়েন্ট এন্ট্রান্স, মেডিকেল বোর্ড, অ্যালায়েড, ইঞ্জিনিয়ারিং এটসেট্রা এটসেট্রা যত কিছু আছে যা স্টে করেছিল, সে অর্ডার আজকে স্টে হয়ে গেল। একদম ফুল স্টে, ম্যাটার হিয়ারিং হবে। এরপর দুপুরে ফল প্রকাশ করে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড। রাজ্য জয়েন্টে প্রথম 10-এর মেধা তালিকায় প্রথম স্থানে রয়েছেন পার্ক সার্কাস ডন বস্কোর অনিরুদ্ধ চক্রবর্তী। দ্বিতীয় কল্যাণী সেন্ট্রাল মডেল স্কুলের সাম্যজ্যোতি বিশ্বাস। তৃতীয় স্থানে রয়েছেন রুবি পার্কের দিল্লি পাবলিক স্কুলের দিশান্ত বসু। শেষমেশ বেরোলো, এর ভালো র্যাঙ্কটা আসলো। এটা আশা করেছিল যে এত তাড়াতাড়ি বেরোবে? কি করা যাবে, লিগাল ইস্যুস ছিল, এবার কি করা, যেরকম সলভ হয়েছে ইস্যুস। উত্তীর্ণদের শুভেচ্ছা জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, আইনি জটিলতায় ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো, কিন্তু আমার বিশ্বাস সব প্রতিকূলতাকে জয় করে আগামী দিনে তোমরা আরও সফল হবে এবং বাংলার মুখ উজ্জ্বল করবে। এই নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে এক্স হ্যান্ডেলে শুভেন্দু অধিকারী লিখেছেন, যে কথাগুলো মাননীয়া বলতে পারলেন না, আমার ভোট ব্যাংককে তোষণ করার উদ্দেশ্যে যে আইনি জটিলতা সৃষ্টি করতে বাধ্য হয়েছিলাম,
তার কারণেই ফল প্রকাশে অন্যবারের তুলনায় এবার একটু দেরি হলো। পরিকল্পিতভাবে পশ্চিমবঙ্গের সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করা হচ্ছে, পঙ্গু করা হচ্ছে, কারণ বেসরকারি শিক্ষা ব্যবস্থা অর্থাৎ তৃণমূলের নেতা মন্ত্রী যারা কোটি কোটি টাকা রোজগার করেছে তাদের নেতৃত্বে আগামী দিনে সম্পত্তি বানানোর জন্য এবং সেই সম্পত্তিকে ব্যবহার করে যাতে তারা ভবিষ্যৎকে তারা সুরক্ষিত করতে পারে তার জন্য সরকারি শিক্ষা ব্যবস্থাকে রুগ্ন করে, পঙ্গু করে সেই সমস্ত নেতা নেত্রীদের তৈরি করা শিক্ষা প্রতিষ্ঠান এ বাংলায় ব্যাঙের ছাতার মতন গজাচ্ছে। শুক্রবার রাতে আবার মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লেখেন, আইনি কিছু জটিলতার কারণে আমরা বাধ্য হয়েছি ফল প্রকাশ করার জন্য অপেক্ষা করতে। এর জন্য আমি দুঃখিত, কিন্তু এটা মোটেও আমাদের ইচ্ছাকৃত নয়। দেরিতে ফল প্রকাশের কারণে কারোর যাতে ক্ষতি না হয় সেটাও আমরা দেখব। 7ই মে প্রকাশিত হয়েছিল উচ্চ মাধ্যমিকের ফল। কলেজে ভর্তির মেধা তালিকা প্রকাশিত হলো 106 দিন, অর্থাৎ 3.5 মাস পর। গোটা প্রক্রিয়াটাকে যাতে বানচাল করা যায় তার বহু চেষ্টা হয়েছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আজকে জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল এবং সরকার পোষিত কলেজগুলির মেধা তালিকা আমরা বার করতে পারছি। ঠিকই যে মেধা তালিকা বার করতে সামান্য বিলম্ব হয়েছে, কিন্তু আইসিটি গাইডলাইনের মধ্যেই আছে এবং আমি ছাত্রছাত্রীদের আশ্বস্ত করছি 15 সেপ্টেম্বর অর্থাৎ আইসিটি দেওয়া গাইডলাইন তার মধ্যেই আমরা সম্পূর্ণ ভর্তি প্রক্রিয়া সমাপ্ত করে ক্লাস শুরু করে দেব। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, স্নাতক স্তরে প্রবেশিকার ফল প্রকাশিত হবে আগামী 25 তারিখ। কৃষ্ণেন্দু অধিকারী, বিশ্বজিৎ দাস ও সুজিত মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। রবীন্দ্রনাথ লিখেছিলেন, বেসুর শুনে হাসেন তিনি, বুক ভরে সেই হাসির পুরস্কারে। তবে রাজনীতিতে বেসুর শুনলে অবশ্য কারুর হাসি টাসি বিশেষ দেখা যায় না। এই যেমন ধরুন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেদিন তৃণমূলের লোকসভার দলনেতা করা হলো, ঘটনাচক্রে সেই দিনই মুখ্য সচেতকের পদ ছাড়লেন প্রবীণ সাংসদ। তারপর এবিপি আনন্দে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন মহুয়া মৈত্র সহ দলের সাংসদদের একাংশকে। 24 ঘন্টার মধ্যে তার ইস্তফা গ্রহণ করে কাকলি ঘোষ দস্তিদারকে মুখ্য সচেতক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এইসব বেসুর নিয়ে অ্যানিমেশনে একটু রসিকতা করেছি বলে আবার বেসুরো হয়ে কেস দেবেন না প্লিজ। দেখুন, কেস দেবেন না প্লিজ। आपके द्वारा डायल किया गया नंबर व्यस्त है। ঠিক হয়েছে, ঠিক হয়েছে। কেস দেবেন না প্লিজ।